আমাদের আজকের এই প্রোগ্রামকে এসে যারা মহিমান্বিত করেছেন, আমাদের সম্মানিত নাবিল ভাই সহ, আমাদের ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ সহ আজকে উপস্থিত আছেন যত ধরনের আমাদের মিডিয়ার কর্মী যারা এসেছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মূলত আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আমরা চেষ্টা করব 6 মিনিটের মধ্যে আমি আমার কথাকে গুছিয়ে ফেলার জন্য। তবে যে কথাগুলি বলবো এর প্রথমটি হচ্ছে স্কুল কেন্দ্রিক দুটি কথা। একটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল কার্যক্রমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, যেটি এটিও একটি ক্যামব্রিজ কারিকুলাম, কিন্তু এর সাথে আমরা কেন যুক্ত হলাম এবং এই স্কুলটি আপনাদেরকে মূলত কি দিতে চায়, অনেক কিছু দিতে চাই, যেইটার ব্রিফ আমাদের চেয়ারম্যান স্যার করবেন আপনাদের কাছে। আমি শুধু আপনাদের কাছে দুইটা পয়েন্টের কথা বলবো। একটা পয়েন্টের কথা বলবো, আমাদের বাচ্চা কাচ্চা যদি ইনশাল্লাহ পিজিতে আমাদের কাছে আসে, পিজির পরে ওই বাচ্চা যখন আমাদের কাছে নার্সারিতে যাবে, দেন কেজি, এরপরে যখন ওই বাচ্চা স্ট্যান্ডার্ড 1-এ যাবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এমনভাবে একটা কারিকুলাম সাজানোর জন্য যেটা আউটকাম বেস, যেটা মন্টেসরির সাথে সাথে ওই বাচ্চা স্ট্যান্ডার্ড 1-এ ওঠার পরে কালামে হাকিম থেকে, কোরআন মজিদ থেকে যে কোনো পাতা খুলে বাড়িতে যাওয়ার পরে যে কোনো ব্যক্তির সামনে মাত তাজউইদ ওই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতে শিখবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইন্টেনশন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের কাছে বলতে চাই, ইসলামিক স্টাডিজ যেটা আমরা সাজানোর জন্য চেষ্টা করছি, সেটি যারা প্রমিনেন্ট বাংলাদেশে এই সাবজেক্টে অভিজ্ঞ, যারা নিরেট কেবলমাত্র একটা ইসলামিক সাবজেক্ট ঢুকাই দিয়েই স্কুল মোটামুটি একটা বই শিখাচ্ছে, বাজারের বই নিয়ে এসে গতানুগতিক চিন্তা করছে, এর বাহিরে এসে আমরা ইসলামিক স্টাডিজের সাথে আমরা 5টা বিষয়কে যুক্ত করেছি। এর সাথে আছে আমাদের জন্য তারবিয়া, এর সাথে আছে ফিকা, এর সাথে আছে সিরা, এর সাথে আছে হিস্ট্রি, এর সাথে আছে কোরআন এন্ড হাদিস এবং কোরআন এবং হাদিসের মেমোরাইজেশন। সাথে সাথে আমাদের এই কার্যক্রমগুলোর সাথে যেই প্রয়োজনীয় ইনপুট একটা বাচ্চাকে দিলে ওই বাচ্চাটা জানাজার সালাতে দাঁড়ানোর পরে বোবার মতো বন্ধ করে মুখ হয়ে থাকবে না, বরং সে একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের মতো জানাজায় অংশগ্রহণ করবে। ওই বাচ্চাটা অজু গোসলের মাসালা না জেনে বড় হবে না, পাক না পাকের ফিকার জ্ঞানটা তার মধ্যে থাকবে। সালাত ভঙ্গের কারণ সহ যে সকল প্রমিনেন্ট বিষয় একজন স্কলারের লাগে, এই লেভেলটা পর্যন্ত যেন ক্লাস 5 পর্যন্ত তার ফার্স্ট স্টেপে পূর্ণ হয়, আমরা আমাদের বাচ্চাদের জন্য এই চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আপনাদের সাথে প্রতিশ্রুতি। সাথে সাথে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই যে বাংলাদেশে যদি ক্যামব্রিজ কারিকুলামের ইংলিশ মিডিয়াম অন্যান্য স্কুল থাকে, তাহলে আমরা ইসলামিক স্কুল হিসাবে কেন তাদের সাথেও ফাইট দিতে পারবো না, যে আমাদের ইংলিশের স্ট্যান্ডার্ডটাও ঠিক তাদের লেভেলে যেন যায়। এই চিন্তাগুলি করে ইসলামিক এবং এই ক্যামব্রিজ কারিকুলামকে মেল্ড করে আমরা এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি। আমি এই স্কুলের সাথে আছি এবং এই স্কুলের ভালো এবং যতক্ষণ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতির সাথে আপনাদেরকে সার্ভিস দিতে পারছি, আমি ইনশাআল্লাহ এটার সাথে জড়িত থাকব ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চাগুলিকে যেন আমরা ভবিষ্যতে বলতে পারি যে এই বাচ্চাগুলো আমাদের হাতে আল্লাহ রাব্বুল আমিন তার অভিভাবক সুপর্দ করেছিলেন, আর ওই বাচ্চাগুলোকে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। স্কুল মূলত আপনাকে সব কিছু শিখিয়ে দিতে পারবে না, স্কুলের সীমাবদ্ধতা আছে, কিন্তু এর সাথে 3টা জিনিস লাগবে, যেটা আমরা অনেক সময় বলি একটা রিক্সার 3টা চাকা থাকে, এই 3 চাকা যদি না থাকে ওই রিক্সা যেরকম দাঁড়িয়ে থাকতে পারবে না, ঠিক একই রকম একটা মেথড লাগবে যেটা আপনাকে সঠিক শিক্ষা দিবে, একজন শিক্ষক লাগবে যেই শিক্ষক সেই পাঠ দান করবেন, আর তৃতীয়ত এমন একদল প্যারেন্টস লাগবে যারা ওই পাঠ কার্যক্রমের সাথে নিজেদেরকে ইনভলভ করাবেন। এই 3-এর সমন্বয়ে কিন্তু আমাদের একটা স্কুল এবং শিক্ষা কার্যক্রম দাঁড়ায়। এখন আমি অভিভাবকদের জন্য কতগুলো পয়েন্ট বলবো, মাথার মধ্যে ঢুকাই নেবেন ইনশাআল্লাহ, আর না মনে থাকলে আমাদের কাছ থেকে পরে আপনারা আবার জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখেন, আমি অভিভাবকদের জন্য বাস্তবসম্মত এবং ইসলামিক যে নলেজ ভিত্তিক আপনাদের কাছে কয়েকটা টিপস দেই। 1 নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে সময় দেন, শুধু টাকা দিয়েন না।
আপনি টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন, আপনি টাকা দিয়ে টিউশন ফি পূরণ করেন, আপনি তার চাহিদা পূরণ করেন, যা চাই তাই দেন, এটা আপনি টাকা দেন। কিন্তু বাচ্চাকে আপনি শুধু টাকা দিলে সে মানুষ হবে না, বাচ্চাকে আপনাকে সময় দিতে হবে। এখন আমাদের সবাই হচ্ছে কমার্শিয়াল অভিভাবক। আমরা যেরকম কমার্শিয়াল আর্ন করি, কমার্শিয়াল চিন্তা করি যে বাচ্চা কাচ্চার স্কুলে দিলাম, স্কুল মনে একটা মেশিনের মতো তারা মানুষ বাড়ায় বের করে দিল। স্কুলে থাকে আপনার বেবি 4 ঘন্টা, আর আপনার কাছে থাকে 18 ঘন্টা। 18 ঘন্টার রিফ্লেকশন যদি ঠিক না থাকে, 4 ঘন্টায় স্কুল আপনাকে প্রপার গাইড করতে পারবে না, নাম্বার 1। 2 নম্বর বলবো, দোয়া এবং দৃষ্টিভঙ্গি শুদ্ধ করেন। দোয়া বলতে কি, সন্তান বড় হয়ে কি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এ হবে সে হবে, এই চিন্তার থেকে আজকের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে চিন্তা করেন, আমার সন্তান আল্লাহ এবং তার রাসূলের বর্ণিত আদর্শ অনুযায়ী একজন মানুষ হতে পারবে কিনা। এই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। আপনার সন্তানের এই মানুষ হওয়ার চাহিদায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন, তাহলে তার যা হওয়া লাগবে আপনার চিন্তাতে, তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। এই জন্য অভিভাবকদেরকে বলবো, প্লিজ আপনারা দোয়া এবং দৃষ্টিভঙ্গিটা শুদ্ধ করেন। 3 নম্বর বলবো, আদর্শ হন, আপনি আদেশকর্তা হয়েন না। আমরা আদেশকর্তা, এই এটা কেন করো না, এটা করো, এটা তোমার করা উচিত, এটা কেন করলে না। আমি বলবো আদেশকর্তা না হয়ে আসুন আমরা অভিভাবক হই, আদর্শ অভিভাবক। আমাকে দেখে আমার বাচ্চা তার রিফ্লেকশন শিখে। বাপ মা দিন রাত কিলাকিলি করে, মারামারি করে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে, খালি কথায় কথায় বলে তোমারে তালাক দিয়ে দিব। ওই বাচ্চার কাছে আপনি কি চান? ওই বাচ্চার কাছ থেকে আপনি কি বিহেভিয়ার আশা করবেন? যে মা বাপকে এরকম করে দেখেছে, যে এই প্যারেন্টসের বাপ মাপকে সে নামাজ পড়তে দেখে না, আপনি এসে স্কুলে দিয়ে মনে করছেন আমি ইসলামিক স্কুলে দিয়ে দিছি, আমার বাচ্চা একজন বিখ্যাত নামাজি হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। সুতরাং আমি বলবো, মনে রাখবেন, আদর্শ হন, আদেশদাতা নন সর্বক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর, সীমা নির্ধারণ করুন, কিন্তু ভালোবাসা দিয়ে। আমরা সীমা নির্ধারণ করতে যে অনেক সময় এলোমেলো করে ফেলি। সন্তানকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে, এটা আপনার পক্ষ থেকে ভালোবাসা নয়। সন্তানের কাছে না বলতে যেরকম আপনি শিখবেন, তাকে না বলতে শিখাবেন। এইটা হচ্ছে আমাদের একটা এখন এমন লেভেলে চলে গেছে, শাসনহীন হয়ে গেছি আমরা। আমাদের বাচ্চাদের জন্য যা বলবে তার সাথে আমাকে হ্যাঁ বলে দিতে হবে, এরকম নয়। একজন স্কলার, বিখ্যাত স্কলার বলেছিলেন যে আপনার সন্তানকে ততটুকু দেন যতটুকু সে চাবে তার 60%। আমার ওয়াইফ আমার কাছে এটা শেয়ার করছে যে বাচ্চাদেরকে সব কিছু দেওয়ার মতো নয়, বরং এই স্কলারের বক্তব্য অনুযায়ী চাহিদা যা করবে তার 60% তাকে দিবেন। অভাব বোধ না থাকলে ওই বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে পাবে না। সব পেয়ে গেছি, ওর আর চাহিদার কি আছে? না চাইতে আমার অভিভাবক দেয়। সুতরাং আমি বলবো সীমা নির্ধারণ করুন, কিন্তু এটা ভালোবাসা দিয়ে করতে হবে। 5 নম্বর বলবো, পর্দা এবং শালীনতার শিক্ষা দিন ছোটবেলা থেকেই। আপনার বাচ্চাকে আপনি মোরালি যেটা ঢুকিয়ে দিচ্ছেন, বড় হলে সেইটা তার মধ্যে রিফ্লেক্ট করবে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আমার আব্বা ছোটবেলা থেকে, আমরা 5 ভাই ছিলাম, আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না। জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি নাজায়েজ, প্যান্ট পরা কি নিষিদ্ধ? না, প্যান্ট আপনি পরতেই পারেন, সেটা যদি টাকনুর উপরে থাকে, ঢিলে ঢালা হয়, সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, পরতেই পারেন। কিন্তু আব্বা পরাতেন না। অনেকেই বলছে কেন পরান না? বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর, সালোয়ার পরানোর, এটাই পরা এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয়। এই জন্য আব্বা এই কালচারে আমাদেরকে বড় করছেন। আমি বলতেছি না এর দ্বারা যে আপনারা অন্যরকমভাবে প্যান্ট পড়াতে পারবেন না, এ পড়াতে পারবেন না, কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া। শালীন হওয়া, তার অ্যাপ্রোচ কেমন হবে, তার ধরন কেমন হবে। একটা বাচ্চা খেলতে পারে, অনেক দুষ্ট হতে পারে, কিন্তু ওই দুষ্টামির মধ্যে একটা মার্জিন থাকবে, তার একটা ভদ্রতা থাকবে। এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে। এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন। মনে করেন না আবার যে আগের আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি। এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস, আপনার বাড়ির টিভি, আপনার বাড়ির কম্পিউটার, এইগুলা সব সেট করেন। কোনো বাড়িতে কোনো পিসি, কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না। আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন, আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ এরকম করে থাকবে, পুরা বাড়ির সবাই দেখতে পারে, এরকম করে অ্যাক্সেস থাকবে। আপনার ফোন দিবেন, ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন, এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে
সতর্ক হতে হবে। আপনি যদি এইটা নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনি অভিভাবক হতে পারেন নাই। কেননা এখন কাহাব গার্ড বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেটা দিয়ে আপনি ওই ফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন। ইউটিউবের কিডস আইটেম আছে যেটা আপনি ডাউনলোড করে দিবেন, ও সেখান থেকে দেখবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি আমার বাচ্চাদের জন্য কথা বলবো 2 মিনিট। আমার বাচ্চারা কি সব রেডি আছো তোমরা বেবিরা? আমরা আগের বার কি বলছিলাম? আমরা আগের বার বলছি আল্লাহু আকবার। এবার আমরা লাউডলি বলবো সুবহানাল্লাহ। সবাই একসাথে হয় নাই একসাথে আবার সবাই সুবহানাল্লাহ। ওয়ান মোর টাইম লাউডলি সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। মাশাআল্লাহ, হেভি এনার্জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো। ওরা তো ছোট মানুষ, কিন্তু ওদেরকে অ্যাটেনশানে নিলাম। অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন, নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা। আপনার সন্তানের অনেক আইডেন্টিটি থাকতে পারে, তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম। মুসলিম মানে কি, মুসলিম কালচার কি ফলো করে, মুসলিমের আইডেন্টিটি, এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয়, এটা যেন তার গর্ব অনুভব করে যে আই এম এ মুসলিম। এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে। এরপরে বলবো যে কোরআন এবং সালাত প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত। বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন, পড়তে পারে না সো হোয়াট, আপনি নিজে পড়তে পারেন একটা আয়াত, তাকে রিসাইট করে প্রয়োজনে আপনি শুনান, তাহলে কোরআনের পাঠ হলো। সালাতের সময় ছোট্ট মানুষ, তাকে ডেকে নিয়ে আসেন, হাফ প্যান্ট পরে আসে, নো প্রবলেম, উপরে খালি গাছে, নো প্রবলেম, আপনি নিয়ে আসেন আপনার সালাতের সময়, তাকে আপনার পাশে দাঁড় করান। 3 নম্বরে বলবো প্রশ্ন করো, ভাবো, শিখো, তবে বিনয় নিয়ে। আমার প্রিয় যারা ম্যাচুরড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো। প্রশ্ন না করলে শেখা যায় না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু এই প্রশ্ন করো, শেখো, এটা বিনয়ের সাথে। মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুণ ছিল, সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন, তিনি নম্র ছিলেন। সুতরাং বিনয়ী যে আল্লাহর প্রিয় সে। চতুর্থত বলবো সময়ের মূল্য বোঝা। 5 নম্বর বলবো বড় একটা স্বপ্ন দেখতে শিখতে হবে। এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে, এই স্বপ্নের মাত্রা থাকবে, এটা বিশাল বড় স্বপ্ন। ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে, তুমি পারো না, তোমার দ্বারা হবে না, অমুকের বাচ্চা পারে তুই পারিস না কেন, কখনোই কম্পেয়ারে যাবেন না। আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আমার বাচ্চা তো সুস্থ, আমার বাচ্চার তো অটিজম নাই, আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই, আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না, আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই বাচ্চাকে উৎসাহ দেন, আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শিখান, তাকে সাহাবায়ে কেরামের গল্প শিখান, তাদেরকে নবীদের চরিত্রের দিকগুলা দেন। ষষ্ঠত বলবো শ্রদ্ধা এবং বিনয় শেখো। শ্রদ্ধা এবং বিনয়, মানুষকে শ্রদ্ধা করতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে বিনয়ী আচরণ করতে শিখেছে, যে আল্লাহর নবী বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিয়ে দিয়েছেন। সুতরাং শ্রদ্ধা করতে শেখানো। আমাদের বাচ্চা কাচ্চারা কেমন যেন বেয়াদব টাইপের হয়ে যাচ্ছে, এইটা আমরা বলে আমরা দায় ছেড়ে দেই, কিন্তু এই দায় ছাড়া যাবে না। আপনাকে তাকে এই ম্যানার্সগুলো শেখাতে হবে ইনশাআল্লাহ। আমরা স্কুল থেকে যে প্ল্যান করছি, চেয়ারম্যান স্যার আপনাদের কাছে বলবেন, আমরা এই ম্যানার্সগুলাই তাদেরকে দিতে চাই, এই এটিকেটগুলো দিতে চাই, এই আদর্শটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই। এই আদর্শ ঢুকানোর জন্য আমাদের যারা শিক্ষক, আমরা যারা টিম, এই টিম মেম্বাররা আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের জন্য। সর্বশেষ বলবো আপনাদের কাছে, কখনো দুটা জিনিস মনে করবেন না, ফেইলিয়র মানেই শেষ না। মানুষ অনেকবার ফেইলিয়র হয়। এই পৃথিবীতে একজন বান্দাও নাই যে ফেইলিয়র ছিল না। আপনি হাঁটার সময় পড়ে গেছেন, তার মানে আপনি ফেইলিয়র ছিলেন, সেই মানুষটা আপনি এখন হাঁটতে শিখেছেন। আপনি কথা বলতে পারতেন না, আপনি ত্বকে অন্যরকম করে বলতেন, আপনি পানিকে মাম বলতেন, সেই মানুষ এখন ওয়াটার বলতে শিখে গেছে, পানি বলতে শিখে গেছে। তার মানে আমরা প্রত্যেকেই ফেইলিয়র ছিলাম, কিন্তু ফেইলিয়র মানেই তো শেষ না। তাহলে বাচ্চা একটা বিষয় একটু খারাপ করতে পারে, একটু তার কি বলে অ্যাচিভ করার ক্ষেত্রে একটু স্লোনেস থাকতে পারে, কিন্তু এর দ্বারা কখনো মনে করবেন না ফেল করে গেছে আমার বাচ্চা মনে হয় শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে ওইটা আল্লাহ নির্ধারণ করেছেন। আমাদের দায়িত্ব চেষ্টা করে সেটা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেওয়া। আর আল্লাহকে ভয় করো,
আল্লাহকে ভয় করো, এর থেকে বড় আর কোনো আমানত দুনিয়ার মানুষের কাছে নাই। আমরা যে অভিভাবকরা আজকে এখানে এসেছেন, এই মূল্যবান সময় আপনারা দিলেন, এত দীর্ঘ সময় 3 ঘন্টা বসে থাকে এত সোজা নয়, আপনাদের বাচ্চাগুলোকেও সাথে সাথে সামলাচ্ছেন। আমরা আপনাদেরকে বলবো পজিটিভ বার্তাগুলি ছড়িয়ে দেন। আপনাদের সন্তানদের জন্য আমরা যে দায়িত্ব নিচ্ছি, আল্লাহ যেন সেই দায়িত্ব আমাদেরকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে দোয়া করবেন, সকলে আমাদেরকে পরামর্শ দিবেন, এবং বিশেষ করে আমার টিম মেম্বারদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের একদম সেই নিচ থেকে উপর পর্যন্ত আমাদের যারা আছে, উই আর টিম মেম্বার আমরা এই জায়গাতে, কেননা আমরা সবাই মিলে আপনাদের কাছে সুন্দর একটা কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। যতক্ষণ এই প্রতিশ্রুতির সাথে ইনশাল্লাহ আমি মনে করব ক্যাপাবল, আমি এটার সাথে আছি। আর না পারলে আপনাদের কাছে সরি বলে দিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আমানত পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear respected guests and teachers, our guardian and আমার সোনামণি বাচ্চারা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল আলম, স্কুলের ওয়ান অফ দ্য ফাউন্ডার ভাইদের সাথে আছি। একটু অল্প করে 1 মিনিট বলি আপনাদের সাথে। আমরা আসলে একটা মোটিভেশন থেকে স্কুলটা চালু করা, যখন পড়াশোনা করি বা মেডিকেল লাইফ নিয়ে একটা দীর্ঘ একটা ফাইটিং শুরু হয়, আমার কাছে মনে হইলো যে জীবনের অনেক একটা সময় অলরেডি এখনও পড়াশোনা করতেছি, পাশ করছি সেই 2009 সালে, ভর্তি হয়েছিলাম MBBS 2003 সালে। তো 3 সাল থেকে MBBSের মানে মেডিকেল সেক্টরগুলোতে আসি, থেকে আমার কাছে মনে হইলো জীবনে অনেক কিছু অর্জন করার পর মানে এই প্রাপ্তিগুলা হয়তোবা যদি আমি কালকে মারা যাই, আমার সব কটা প্রাপ্তি শেষ হয়ে যাবে। আমি জীবনে কি শিখলাম, এই পৃথিবীকে আমি কি দিয়ে যেতে পারলাম, আমার জ্ঞানের যে কতটুকু এক্সটেন্ড হইল, এই জিনিসগুলো আমার কাছে খুব মাঝে মাঝে তাড়া দিত। মনে হইল যে যদি আমি আমার সোসাইটিকে কিছু একটা দিয়ে যেতে পারি, সেটা হবে সবচেয়ে বেশি একটা প্রাপ্তি। আমার কাছে মনে হইলো যে এটা আমি আসলে কীভাবে করতে পারি। আমি একজন ডাক্তার আশরাফুল, আমি যদি এরকম 20 জন ডাক্তার আশরাফুল তৈরি করতে পারি, কোনো একটা আল্লাহ তাআলা সুযোগ দেয়, তাইলে তো আমি একদিন মারা গেলেও 20 জন তো থাকবে। এই 20 জন তো আরও 50 জন তৈরি করবে, এই 50 জন তো আরও 100-200 জন তৈরি করবে। তা আমার যে পরিশ্রম জীবনে করলাম, সেটা তো আমি কালকে আজকে মারা গেলে আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু যে মানে প্রজন্মকে একটা দিয়ে যাওয়ার মাধ্যমে যে একটা প্রশান্তি, এবং তাদেরকে যদি গ্রো আপ করা যায়, তাদেরকে যদি একটা ইকুইপ একটা সোসাইটিতে একটা রিনোভেশন থেকে শুরু করে একটা এস্টাবলিশমেন্ট দেওয়া যায়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি প্রাপ্তির। সেই জন্য সেই চিন্তাগুলো থেকে শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের সাথে শেয়ার করলাম। এখানে তানভীর ভাই আছেন, এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন। সবাইকে শেয়ার করতে করতে এক সময় আমরা এই স্কুলের পদচারণার দিকে আমরা আগালাম। মনে হইল যদি এই স্কুলটাকে এখন শুরু আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন, একটা সময় এখান থেকে আমার যে বাচ্চারা বের হবেন, আল্লাহ চাইলে আমাদের ফিউচারে যে চিন্তা ভাবনা এবং প্ল্যানিং নিয়ে আমরা আগাচ্ছি, এই প্ল্যানগুলোতে আরও অনেক কিছু নতুন নতুন আপনাদের সামনে ইনশাল্লাহ আসবে। সেটা আজকে যাত্রা যেটা শুরু হলো, এটা শেষ কোথায় হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং পরিশ্রমের কিছু যে আপনারা বুঝতে পারবেন, সেই জায়গাগুলো আমরা তৈরি করতে চাই। আমরা চাই আমার যে চিন্তাগুলো আছে ইনশাল্লাহ, যে এইখান থেকে হয়তো আমরা এখন ক্লাস 5 পর্যন্ত করেছি, একটা সময় আমরা হাই স্কুল করব, উ লেভেল এ লেভেল করব, সেইখান থেকে অনেক ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, অনেক স্কলার ইসলামিক স্কলার হবেন, যারা এই সমাজ এবং সোসাইটিকে একটা রিপ্রেজেন্ট করবেন। তো সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে উন্মুক্ত করবো ইনশাল্লাহ। সেই প্ল্যানগুলো আমাদের মাথায় আসেন, আপনাদেরকে নিয়ে, গার্জিয়ানদেরকে নিয়ে আপনারা যেন স্কুল আপনাদের নিজের ওন করেন, এবং পরবর্তী যে আপনাদের থেকে সহযোগিতা আমরা পাবো এবং আমরা আপনাদেরকে অনেক গুণে এই রিফ্লেকশনগুলো ফিরিয়ে দিতে পারি, সেই ইচ্ছা এবং সহযোগিতাগুলো আমাদের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আমাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলোও সময়ে সময়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, এখানে তো আমরা একটা হ্যাবজো ইনশাল্লাহ চালু করব, প্ল্যান আমাদের আছে। তো আপনাদের শুধু এইটুকু বলতে চাই, আমাদের বাচ্চারা তো ছোটো, ওরা এখন জাস্ট একটা ছোটো গাছের মতো। এদেরকে আপনি বড় হয়ে যাওয়ার পর আর কোনো মানে রকম চেঞ্জ করতে পারবেন না।
এখন তাদেরকে যেইভাবে আপনি শেপ দিবেন তারা ওইভাবেই শেপ নেবে। এই শেপটার জন্য আমরা চিন্তা করলাম যে একদম আর্লি লেভেল থেকে যদি শুরু করতে পারি, এই বাচ্চাগুলো একদিন ডাক্তার হইলেও তার মধ্যে ইসলামিক যে জ্ঞান, ইসলামিক যে বেস, এইটা থাকবে। যদি থাকে সে ডেফিনেটলি একজন ভালো ডাক্তার হবে, তার মধ্যে একজন মানবিক ডাক্তার বিষয়টা থাকবে। টাকা পয়সা এটা সময়ের ব্যাপার। টাকা পয়সার দিকে আমরা সমাজ যেভাবে আমরা চিন্তা করি, আমরা যেভাবে চাই, টাকা পয়সা কিন্তু একটা বাই প্রোডাক্ট। যখন একটা ভালো মানুষ হবে, একজন ভালো ডাক্তার হবে, টাকা পয়সা ইনশাল্লাহ এমনিই আসবেন। আমরা চাই আপনাদেরকে নিয়ে এখন ব্রেইনের অনেক অনেক বাবা মা, আমি তো মেডিকেল লাইফে অনেক লেকচার ক্লাস আমরা নেই, মেডিকেল কলেজে নেই। তো মেডিকেল কলেজে লেকচার নিতে গেলে এখানে কিন্তু অনেক রকম বাচ্চা দেখা যায়। এখনও যারা বড় হয়ে গেছে ডাক্তার হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু ডিমার্কেশন আছে। কেউ একটু ভালো পারে, কেউ একটু কম পারে, কেউ অনেক কম পারে। তো সবাই কিন্তু একটা লেভেল পর্যন্ত যেতে হয়। তো বাচ্চাদেরকে আপনারা যারা আছেন গার্জিয়ান, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের বাচ্চাদের ব্রেন কিন্তু অনেক বেশি, আমাদের অ্যাজ এ হোল মানুষের ব্রেনটাই কিন্তু অনেক অনেক বেশি রিজার্ভেশন কিন্তু থাকে। সাপোজ আমার একটা আইফোন আছে পকেটে, এটা কিন্তু 250 জিবি, আমার আইফোনটা 250 জিবি, অর্থাৎ হ্যাঁ 1 মিনিট লাগবে, 250 জিবি। এখন আমার এই আইফোনে 250 জিবিতে আমরা কত কিছু রাখতে পারি। আমাদের ব্রেনটা আল্লাহ তাআলা বানাইছেন, সর্বনিম্ন যদি আপনি ব্রেন ধরেন, আমার এটা হচ্ছে মনে করেন যে 3 টেরাবাইট মিনিমাম। একটা মানুষের ব্রেন হচ্ছে মিনিমাম 3 টেরাবাইট। 3 টেরাবাইট থেকে সর্বোচ্চ আপনার 2, 3, 10 মানে 3 থেকে 4 পিটাবাইট পর্যন্ত হতে পারে। পিটাবাইট মানে বুঝছেন, আপনি চাইলে এইখানে প্রায় 3 মিলিয়ন ছবি রাখতে পারবেন। 3 মিলিয়ন ছবি মিনিমাম, সর্বোচ্চ 500 550 মিলিয়ন ছবি আপনি রাখতে পারেন। আর যদি বলেন যে আমি ভিডিও রাখবো, সেইখানে প্রায় আপনি 3 মিলিয়ন ডিউরেশন টাইমের ভিডিও রাখতে পারবেন। তাইলে আপনার ব্রেনটা আমরা যা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিচ্ছেন, আমরা কিন্তু তার অনেকটাই আনইউজ ব্রেন থাকে আমাদের। তো এই আনইউজ ব্রেনটাকে আমরা ইউজ করতে চাই। জাস্ট লাস্ট একটা অ্যাডভাইস দিয়ে আমি শেষ করব, সেটা হলো বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন একটু হিফজে দেওয়ার জন্য। কারণ এখানে যে সে যদি হাফেজ নাও হয়, হাফেজ হওয়া তো ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, কিন্তু বাচ্চা যে হাফেজ হওয়ার জন্য যে ড্রাইভটা দিবে, যেই চেষ্টাটা সে করবে, মেমোরাইজিং পাওয়ারটা যে সে একটু এফোর্ট দিবে, এমফেসিস দিবে, এইটার জন্য তার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ এবং একটা মেমোরাইজেশনের চেঞ্জ আসবে তার ব্রেনের মধ্যে, এখানে কিন্তু তার সারাটা জীবন সে মারাত্মক ধরনের একটা ইম্প্যাক্ট এটা পাবে। সেই জন্য এই ইম্প্যাক্টগুলোর জন্য ব্রেনের আমরা চাবো যে আপনারা এই ছোটোবেলায় তার মধ্যে যে শেপিংটা, মেমোরাইজিংটা, এগুলো ইম্প্যাক্ট করা হওয়ার জন্য অ্যাটলিস্ট তাদেরকে একটু হেফজতে দেওয়া উচিত। তারপরে ইনশাল্লাহ দোয়া থাকবে, কথা হবে। লাস্ট এইটুকু থাকবে, আপনাদের যে কোনো সমস্যা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। প্রয়োজন হলে আমরা সবাই মিলে এটাকে সলভ করার চেষ্টা করব। অ্যাটলিস্ট দুনিয়াতেই আপনাদের যা দিতে পারি দিয়ে যাওয়ার চেষ্টা করব। আখিরাতে আপনারা যেন আমাদেরকে দাবি না রাখেন, কারণ ওইখানে তো কিছু দিতে পারবো না। তো যতটুকু চেষ্টা দুনিয়াতেই করি ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। Thank you, sir, for delivering your beautiful plan. And beloved parents and loving children, and my hardworking colleagues, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে we are truly blessed, and I'm personally very blessed and humbled that I've been a part of such a historic event today, and witness such an orientation program. Could be one of the first programs in Bangladesh as well, specifically for the English medium schools combined with the Islamic studies. আমি চেষ্টা করব যতটুকু পসিবল হয় বাংলা এবং ইংলিশ মিক্স করে। Pardon me please. To start with, first of all, I will not take much time today because I think we've been here sitting for about 3 hours already. আমাদের ABIS অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জার্নিটা অলরেডি আমাদের ভাইরা রেসপেক্টেড কলেজ অলরেডি described that, so I will not go there. The very reason why actually we got this school in the first place is because আমরা চাচ্ছি, specifically I think you guys will notice that our children these days, they've been suffering from identity crisis, especially আমাদের young generation. আমাদের মধ্যে একটা especially বাচ্চাদের মধ্যে these days একটা identity crisis create হচ্ছে with Islamophobia, especially in Bangladesh. And one of the very core reasons I think is because
আমাদের education system, parenting, and overall the nation, the way Islam has been represented lately will be actually the reason why the Islamophobia has been spreading in such in length in the society. So আমার মনে হয় আমাদের English medium school বাংলাদেশে alhamdulillah there are very good English medium schools in the country already. ABIS, the journey we wanted to start is not only to focus on English medium school itself, to focus to blend Islamic values with English medium school. যাতে করে আমাদের বাচ্চারা শুধুমাত্র not to be ready for this world, but also to ready for hereafter as well. So আমাদের ABIS এর main journey-টা আমরা start করেছি to blend Islamic studies as well as the education system of this world that has to offer here. আমাদের স্কুলের মধ্যে the problem that we found is specifically culturally and nationwide, and not just in Bangladesh, overall in this country. Like I said, Islamophobia, media representation of Islam negatively in this world right now has spread a massive fear over the entire generation as well. এবং তার মধ্যে বেশিরভাগ আমাদের মুসলিম বাচ্চারা এখনকার বাচ্চারা তারা ইসলাম নিয়ে কথা বলতে চায় না, and overall they don't want to be a proud Muslim, as you can see, because it contributes because of the contribution of the media and any other medium, the way the Islam has been spread lately. So ABIS এর main journey-টার মধ্যে we wanted to put a maximum effort to focus on the Islamic studies and to create a value, because as you can see, Islam is not a religion. If you're with me right now, Islam is not a religion. Islam kono dharmo na. Islam is a way of life. Islam ekta manusher jiboner purnango jibon bidhan. So Islam ke we are limiting Islam in just prayers and some specific activities. Islam is way beyond of the such activities itself. আমাদের ইসলামকে আমাদের জীবনে পূর্ণাঙ্গভাবে যদি আমরা ইমবেড করতে চাই, তবে আমাদের একটা এমন এডুকেশন সিস্টেম লাগবে যেখানে বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর পর্যন্ত উইথ প্যারেন্টস উইথ আস টুগেদার ইসলামকে আমরা অ্যাডপ্ট করতে পারি, এমব্রেস করতে পারি সাকসেসফুলি। এবং দ্য ওয়ে উই ক্যান ডু ইট ইজ টু স্টার্ট দ্য এডুকেশন সিস্টেম from the get-go, as in from the start, যেখানে বাচ্চারা তাদের বয়সের when they start 4.5-year-old or 5-year-old 4 থেকে 5 বছরের বাচ্চারা যাতে শিখতে পারে যে ইসলাম কোনো ফিয়ার না, এটা ভয়ের ব্যাপার না, যে বাচ্চারা বাবা মা সকালে ফজরের ওয়াক্তের সময় ঘুম থেকে একটা বাচ্চাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা ভয় লাগতেছে। ইসলাম ইজ ওয়ে বিয়ন্ড দ্যাট। আমরা ইসলামের গুড কালচারগুলো এখানে তুলে ধরতে চাই। আমাদের টু বি কাইন্ড, আমাদের জেন্ডার ইকুয়ালিটি, এই সমাজের মধ্যে যারা ডিফারেন্ট সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে আছে, যারা পুয়ার, মিডল ক্লাস, রিচ, একটা বাচ্চা যদি শিখে স্কুল থেকে এবং তার ফ্যামিলি থেকে যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানিয়েছে ইকুয়ালি এবং তাদেরকে আল্লাহ ট্রিট করবেন ইকুয়ালি, এই যে থিওরিটা, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি আমাদের লাইফে এই পার্সপেক্টিভ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই বাচ্চার লাইফে যাই হোক, ও ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ও বড় স্কলার হতে পারে, বাট একটা জিনিস হলো ওর আদর্শ এমবেডেড থাকবে। মানুষকে যখন ও ভ্যালু করতে পারবে, ছোট হোক বড় হোক, যে কোনো সোশ্যাল ইকোনমিক থেকে সে আসুক, ওই যে রেসপেক্টের জায়গাটা আমরা ক্রিয়েট করতে চাই স্কুল থেকে। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, উই আর ট্রুলি ব্লেসড দ্যাট উই ক্যান স্টার্ট ফ্রম দিস get-go, দ্যাট স্টার্টিং ফ্রম প্লে গ্রুপ, সো দ্যাট এই যে আমাদের ভাই সাহেব অলরেডি বলেছেন যে একটা বাচ্চা তার 8 বছরের মধ্যেই তার ব্রেনের 80% ডেভেলপমেন্ট হয়ে যায়, হুইচ মিনস যে আমরা এমন সময় ওদেরকে এডুকেশনটা দিতে চাচ্ছি যখন সবচেয়ে বেশি রিসেপটিভ, তারা সবচেয়ে বেশি নিবে এই স্পেসিফিক কোয়ালিটিগুলো। সারা বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো আরও স্কুল আছে, আই এম প্রিটি শিওর, যেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্সে তারা অনেক ভালো ফোকাস করছেন। অন দি আদার হ্যান্ড অনেক ভালো ইসলামিক ইনস্টিটিউশন এখানে আছে যারা ইসলামের উপর অনেক বেশি এমফাসাইজ করছেন। সো আমাদের টার্গেট হলো এই দুইটা যে পোল, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, এই দুটোকে এক করা, অ্যান্ড ইটস পসিবল। আই এম পার্সোনালি ফ্রম অস্ট্রেলিয়া, অ্যান্ড আই ক্যান টেল ইউ ওয়ান অফ দ্য স্কুলস দ্যাট মাই সান অ্যাকচুয়ালি গোজ ইন দেয়ার
Al-Nouri Muslim schools. ওখানকার বাচ্চারা Al-Nouri Muslim School is one of the 5 schools in entire New South Wales in success rate. এবং এখান থেকে অনেক ভালো ভালো কোরআনে হাফেজ বের হচ্ছে, and they are actually studying in University of Melbourne, University of Sydney, and they are becoming doctors as well at the same time. It's absolutely possible. এটা absolutely possible. এখানে আমাদের প্যারেন্টসদের সবচেয়ে বড় সহযোগিতা লাগবে। আমরা প্যারেন্টসরা যদি এই জায়গা থেকে বাচ্চাদেরকে, আমাদের শায়েখ সাইফুল্লাহ ভাই অলরেডি এই জায়গায় অনেক বড় একটা এমফেসিস করেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমাদের প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে ম্যাক্সিমাম এফোর্ট না দেয়, প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে না শেখায় যে লাইফে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি এটাকে বাংলা কীভাবে বলতে হয়, যে আমাদের কোয়ালিটির উপর অনেক বেশি ফোকাস করতে হবে, নট অন কোয়ান্টিটি। এক্সামে আমরা ভালো করছি, কম্পিটিশনে না যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে, এবং আমরা যদি স্ট্রাইভ করতে পারি যে ভালো কিছু করার বাচ্চাদেরকে। এবং একটা বাচ্চা হলো মাঙ্কি সি মাঙ্কি ডু, আপনি প্যারেন্টস হিসেবে আপনি যা করবেন আপনার বাচ্চা ঠিক সেটাই দেখবে। এবং ট্রাস্ট মি অন দিস, এবং আই এম শিওর অল অফ আওয়ার প্যারেন্টস টুগেদার উইল অ্যাগ্রি অন দিস। আপনার বাচ্চা আপনাকে রেগুলার ফলো করে, হয়তো বা সে বলে না, তার অবজারভেশনটা আপনাকে সবসময় বলে না, বাট ইউ নো হোয়ার এক্স্যাক্টলি গোনা এক্সপিরিয়েন্স দিস, দ্য রিফ্লেকশন অফ হিজ ওন বিহেভিয়ার ইজ ভেরি ইউজুয়াল। যে একটা ফ্যামিলির বাচ্চা কেমন হবে তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। একটা বাচ্চা যদি একটা ফ্যামিলির বেয়াদব হয়, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আপনি বুঝতে পারবেন যে মেবি হি কামস ফ্রম দ্যাট কাইন্ড অফ ফ্যামিলি অ্যাজ ওয়েল। হয়তো বা ফ্যামিলিটা এরকম থেকে আসছে, বা বাচ্চাটা এক্সপিরিয়েন্স করছে এই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের ডিডস বিটুইন প্যারেন্টস অ্যান্ড সো ফোর্থ। সো আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হলো ঘরের মধ্যে আপনাদেরকে ইসলামকে ঢোকানো। অ্যান্ড লাইক আই সেড, আমি ইসলাম বলতে শুধু বোঝাচ্ছি না 5 ওয়াক্ত নামাজের কথা, ডেফিনেটলি সেটা তো ফরজ কাজ, সেটা তো সবারই করতে হবে। বাট এগেইন 5 বছরের বাচ্চার উপর কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ না, কিন্তু আপনাদের উপর ফরজ ওই বাচ্চাটা যাতে নামাজ শুরু করার আগে নামাজের পরিবেশটা পায়। নামাজটা যে একটা অ্যাকসেপ্টিং জায়গা, একটা ভালোবাসার জায়গা, মেডিটেশনের জায়গা, এটা আপনাদের ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা টিচাররা পারবে না, কারণ টিচারদের কাছে একটা বাচ্চা থাকবে 4 to 6 আওয়ার্স। আমরা চেষ্টা করবো ওদেরকে গাইডলাইন দেওয়ার। ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের প্যারেন্টসদের সহযোগিতা খুবই জরুরি। আমরা প্যারেন্টসরা যদি আমাদের বাচ্চাদের সাথে ওই ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট না করতে পারি, আনফর্চুনেটলি আপনার বাচ্চা হয়তো বা ডক্টর হবে, বাট আপনার বাচ্চা হাইলি আনলাইকলি মাইট নট বি এবল টু বি এ গুড হিউম্যান বিং। আমি একটা ছোট্ট কাহিনী বলবো, ইফ আই ক্যান হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ অন দিস। আমেরিকাতে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাই, ওনার ছেলে আমেরিকাতে MIT-তে পড়াশোনা করেছে, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ইঞ্জিনিয়ার্স অ্যাজ ওয়েল, অ্যান্ড হি লিভস ইন ম্যাসাচুসেটস। তো ম্যাসাচুসেটসেই থাকে। ওর বয়স আমার মতোই, সিমিলার এজ ছিল। আলহামদুলিল্লাহ ও আজকে নাই দুনিয়াতে এখন। তো আঙ্কেল অনেক এফোর্ট দিয়েছে বাচ্চাকে MIT-তে পড়াশোনা করানোর জন্য। ইউ হ্যাভ টু পুট এ লট অফ এফোর্টস, এটা ইজি না। তো বাচ্চা হি ওয়াজ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট, খুব ব্রিলিয়েন্টের ছেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, আমেরিকান বোর্ন। তো বাবা সবসময় ফোকাস করেছে যে ওকে স্টেমে ভালো হতে হবে। স্টেম মিনস সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, রাইট? সো ওকে খুব ভালো হতে হবে। সো ই ফোকাস সো মাচ অন দিস ওয়ান, অ্যান্ড অ্যাকচুয়ালি হি এক্সেলড। ও খুবই ভালো করেছে, MIT-তে চান্স পেয়েছে। হি ওয়াজ ওয়ান অফ টপ স্টুডেন্টস অ্যাজ ওয়েল, সাকসেসফুলি বাজারে জবও পেয়েছে। নাও দ্য প্রবলেম ইজ, আফটার অ্যাবাউট 7 or 8 years of his tenure in the workplace, আর 7-8 বছর কাজ করার পরে ওয়ার্ক প্লেসে সাডেনলি ওর ক্যান্সার ধরা পড়লো। হি ওয়াজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। সো খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার। ইয়াং ছেলে, হি ইজ ইন হিজ 30, অনলি 30 বছরের একটা ছেলে, মাত্র বিয়ে করেছে, ওর ক্যান্সার ধরা পড়লো। তো ডাক্তার বললো যে মেবি 6 থেকে 8 মাস আপনি আর বাঁচবেন। এখন একটা আমেরিকান ডাক্তার এটা বলেছে, এটা তো সিরিয়াস ব্যাপার, তাই না? তো ছেলেটা 6 মাসের জায়গায় 1 বছর বাঁচলো। লাস্টে যখন ডেথ বেডে গেল, ওর বাবার হাত ধরে, এবং আই এম টেলিং ইউ দ্য ট্রু স্টোরি, এটা কিন্তু কোনো কাহিনী না। যখন ওর মৃত্যুর লাস্ট টাইমে ওর বাবার হাত ধরে ছেলেটা একটা কথা বলতেছিল কান্না করে, বলছিল, বাবা তুমি আমাকে তো সব কিছু শিখাইছো, কিন্তু আমি তো সূরা ফাতিহাও পারি না, আমাকে তুমি তো ইসলাম শিখাও নাই, একেবারেই শিখাও নাই, আমি এখন কি করব? আমি মৃত্যুর মধ্যে কী দোয়া করবো বাবা? তুমি আমার এত বড় ক্ষতিটা কিভাবে করলে? আই এম টেলিং ইউ দ্য ট্রু স্টোরিজ গাইস, এটা কোনো কাহিনী না। একটা বাবাকে যখন একটা ছেলে মৃত্যুর বেডে, আপনি চিন্তা করে দেখেন, আপনার ছেলে
একটা ক্যান্সারের পেশেন্ট মৃত্যুর বেডে আপনার হাতে ধরে বলতেছে, আমাকে তুমি এত বড় ক্ষতি কেন করলে বাবা? তুমি আমাকে এডুকেশন, এমন একটা হাইস্ট লেভেল অফ এডুকেশন সিস্টেমে পড়ার সুযোগ করে দিয়েছো, অথচ ইসলামের ব্যাপারে তুমি আমাকে কখনো কিছু বলো নাই। আজকে আমি মরতে যাচ্ছি, আর আমি একটা বেসিক কিছু জানি না, আমি কি করবো এখন বাবা? আপনারা বোঝেন বাবা মা হিসাবে ওই সময়টাতে আপনার ভিতরে কেমন যাবে, কি ফিল করবেন। আমরা লাইফে হয়তো বা ইসলাম এমন করে ইমবেড করি না মোরলেস, বাট ট্রাস্ট মি অন দিস, আপনি অ্যাথিস্ট হন, অ্যাগনস্টিক হন, আর বিলিভিং মুসলিম হন, এনি আদার রিলিজন হন, একটা সার্টেন টাইম আছে তখন আমরা আল্লাহকে সবাই স্মরণ করি, যখন আমরা বিপদে পড়ি অথবা যখন আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাই। এটা হিউম্যান নেচার, এটা অ্যাবসলিউটলি হিউম্যান নেচার, এটাই হয়। এবং আপনারা যদি মৃত্যু এক্সপিরিয়েন্স করে থাকেন কোনো কাছের রিলেটিভদের, আপনারা বুঝবেন যে আমি স্পিকিং দ্য ট্রুথ। সো এই জিনিসগুলো আমাকে অনেক নাড়া দিয়েছে একটা সময়, যে আমরা তো আমাদের বাচ্চাদেরকে এত ভালোবাসি, আমাদের বাচ্চাদের জন্য আমরা লাইফ এমন লেভেলে স্যাক্রিফাইস করেছি, আমাদের জব, বিজনেস, ওয়ার্ক সব কিছু রিভলভস অ্যারাউন্ড আওয়ার চিলড্রেন, ইজন্ট ইট ট্রু? সব কিছু আমরা কিন্তু আমাদের চিলড্রেনের অ্যারাউন্ডে রিভলভ করাই, যে আমাদের বাচ্চার স্কেজুল ঠিক রাখতে হবে, বাচ্চা ভালো খেলো কিনা। এই বাবা মা তার অজান্তেই একটা বাচ্চার এত বড় ড্যামেজ করে ফেললো যে বাচ্চাটা সব দিক থেকেই খুব ভালো হলো, কিন্তু ও একটা ভালো মানুষ হলো না। এখন ভালো মানুষের সঙ্গে আপনি বলতে পারেন যে ভাই ভালো মানুষ হতে হলে কি ভালো মুসলিম হতে হবে? টু বি অনেস্ট উইথ ইউ, ইয়েস, ইটস ট্রু। কারণ ইসলাম ইজ নট এ রিলিজন, লাইক আই সেড। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম খ্রিস্টিয়ানিটি না, ইসলাম কোনো ধর্ম না। ইসলাম হলো জীবন, আপনার জীবন বৃত্তান্ত, কীভাবে সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত চলতে হবে, প্রত্যেকটা জিনিস ইসলামে আছে। এটা হলো ওয়ে অফ লাইফ। আপনি কিভাবে আপনার জীবন প্রতিদিন লিড করবেন, সেটা হলো ইসলাম। সো আপনি যদি আপনার বাচ্চাকে, বড়দেরকে সম্মান করা না শিখান, ও কখনো শিখবে না। আর আপনি কিভাবে শিখাবেন? যখন আপনার বাচ্চা দেখবে যে আপনি সম্মান করছেন আপনার বড়কে, আপনি আপনার হাজব্যান্ডকে, আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট করছেন, সেটা বাচ্চা দেখবে, এটা বাচ্চা অবজার্ভ করবে। অ্যান্ড লাইক দ্য ডক্টর সেড অলরেডি, যে একটা বাচ্চা 8 বছরের মধ্যে ওর 80% ব্রেন ডেভেলপ করে। আপনি চিন্তা করে দেখেন, ওই বাচ্চাটা কিন্তু ওই একটা জায়গায় আটকে থাকবে সারা জীবন। আপনি যদি কাদামাটি দিয়ে একটা ঘোড়া বানান, মাটি যদি শক্ত হয়ে যায়, আপনি কি আর কিছু বানাতে পারবেন? সম্ভব না, ভেঙে যাবে কিন্তু। সো একটা চিলড্রেনের মাইন্ড একটা কাদামাটির মতো, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের পটারি করতে পারবেন, ইউ ক্যান মেক এনি থিংস আউট অফ দিস শাইপ। বাট এই কাদামাটি যখন হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ও যখন বড় হয়ে যাবে, ইটস ভেরি হার্ড। একটা 18 বছরের বাচ্চাকে, আমি বাচ্চা বললাম, একটা টিনেজকে আপনি শিখাতে পারবেন না আর এখন হঠাৎ করে টান দিয়ে এসে যে না তোমাকে আমার কথা শুনতে হবে। কারণ ওর অ্যাডোলেসেন্সটা অনেক ডেঞ্জারাস একটা টাইম। আমরা সবাই কিন্তু এই লাইফে গিয়েছি, তাই না? আর এখনকার টাইমটা ভেরি ডিফারেন্ট। AI has surpassed anything that you can possibly imagine right now. AI দিয়ে এনিথিং করা যায়। আল্লাহ জানেন নেক্সট 10 বছরে কি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা ভয়ঙ্কর জায়গায় আমরা বাস করতেছি। আমরা বাচ্চাদেরকে মোবাইল ফোন দিচ্ছি, বাচ্চাদেরকে ট্যাব দিচ্ছি, বাচ্চারা টিভি দেখতেছে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনার বাচ্চা যখন দেখবে যে আপনি সব কিছু থেকে ওকে বড়, অটোমেটিক্যালি আপনি ওকে প্রত্যেক জায়গা থেকে জব্দ করে নিচ্ছেন, ও অটোমেটিক্যালি আপনার সাথে কিন্তু আপনার এগেইনস্টে চলে যাবে। আপনাকে বুঝতে হবে যে কন্ট্রোল কীভাবে করতে হয়, এই ট্যাবের মধ্যে কী কী ভালো জিনিস আছে যেটা বাচ্চা আসলে শিখবে, এবং কীভাবে কন্ট্রোলিং এনভায়রনমেন্টে আপনার বাচ্চাকে দিতে হয়। সো অ্যাট ABIS আমাদের মেইন টার্গেট হলো আমরা একটা বাচ্চাকে গাইড করে দিব, বাবা মাকে গাইড করে দিব। ইটস নট অ্যাবাউট জাস্ট ইউর চিলড্রেন। একটা বাচ্চা, 5 বছরের বাচ্চাকে আপনি কি বলবে, ও কি বুঝবে? ও তো স্কুলে আসবে খেলার জন্যে, ওর সঙ্গী থাকার জন্যে, কিছু কিছু অ্যাক্টিভিটি করার জন্যে। ও এখান থেকে নিয়ে যাবে ওর এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা যখন আমরা দিব, এটা ও কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে? 4 ঘন্টার মধ্যে তো আপনি এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি কোনো স্কুল আপনাকে প্রমিস করে, দে আর লাইং, ট্রাস্ট মি অন দিস। সো কখনো আপনি আপনার 4 ঘন্টা 6 ঘন্টা বাচ্চাকে আপনি এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাট মিনস আমার স্কুলে যদি 4 ঘন্টা থাকে, বাকি 20 আওয়ার্স যে অ্যালোকেটেড টু ইউ, এখানে আমাদের এফোর্ট দিতে হবে। এবং ইটস এ কালেকটিভ এফোর্ট। It's an effort combines from the teacher's effort, parents' effort, and everybody associated to it. So we have to really understand this. আমরা মেক শিওর করতে হবে আমাদের প্যারেন্টসদেরকে যে আমরা বাচ্চাকে স্কুলে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে গাইডলাইন হিসেবে, এগুলো যাতে আমরা ইমপ্লিমেন্ট করি। কামিং ব্যাক টু দিস, আনলাইক মোস্ট অফ দ্য স্কুল ইন ঢাকা অন বাংলাদেশ, সো ফার আই আন্ডারস্ট্যান্ড, আমাদের স্কুলে আমরা বেশ কিছু ইউনিক প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছি, স্পেসিফিক্যালি মন্টেসরি একাডেমি।
আমি জানি না আপনারা সবাই মন্টেসরি সম্বন্ধে কতটুকু ফ্যামিলিয়ার। মন্টেসরি হলো ডক্টর মারিয়া মন্টেসরি ফ্রম ইটালি। শি ইন্ট্রোডিউস মন্টেসরি প্রোগ্রাম এবং সেটা খুব ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। মন্টেসরি প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে বড়দের জন্য না, এটা ডিজাইন করা হয়েছে ফ্রম 4 to 8, 10 ইয়ার্স বাচ্চাদের জন্য, অ্যান্ড দ্যাটস ইট। কারণ ওইটা যে লাইক আই সেড, ওটা তো সবচেয়ে ডেভেলপিং স্টেজ, ওইখানে তো আপনাকে সবচেয়ে বেশি ইমবেড করতে হবে, রাইট? সো মন্টেসরি একাডেমির মেইন মটো হলো বাচ্চাকে খেলতে খেলতে শেখানো। এর চেয়ে ভালো করে আমি হয়তো বুঝাতে পারবো না। কারণ খেলতে খেলতে শেখানোর মতলবটা কি? আমরা 2 2 4 শিখি, মন্টেসরিতে 2 2 4 এভাবে শেখানো হয় না। মন্টেসরিতে একটা বালি ইউজ করা হয়, একটা বক্স অফ সেন্ড ইউজ করা হয়, বাচ্চাকে ফিল করতে দেওয়া হয় 2 কেমন হবে। ও লিখবে না, বাচ্চাকে শুধু ফিল করতে দেওয়া হবে যে 2 কেমন হবে, 2টা লিখতে কেমন ফিল হয়, ঠিক আছে? সো মন্টেসরি হলো ওয়ান অফ দ্য এডুকেশন সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও দ্যাট ডিফাইন্স হাউ আউটকাম বেসড স্টাডি শুড লুক লাইক। আমরা কি শুনতেছি সবাই? মন্টেসরি একাডেমির কাজ হলো কিভাবে একটা বাচ্চা তার লাইফের থিওরিগুলা প্র্যাকটিক্যালি ফিল করতে পারবে। আমরা যখন আপেল বলি, আমরা যখন এখন একটা আপেলের কথা বললাম, আমার মাথায় সাথে সাথে একটা আপেলের ছবি চলে আসছে, রাইট? এভাবে ব্রেন ফাংশন করে। উই আর অল ভিজুয়াল। আমরা যত বেশি দেখে শিখি অত বেশি কিন্তু আমরা পড়ে শিখতে পারি না, তাই না? সো মন্টেসরির মেইন লক্ষ্যটাই হলো আমরা কীভাবে প্র্যাকটিক্যালি শিখতে পারি। একটা বাচ্চা ছোটোবেলা থেকে কিভাবে জানবে যে আপেল মানে আপেল। এই একটা জায়গা থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি শেয়ার করতে চাচ্ছি যে আউটকাম বেস স্টাডি। আমরা বারবার বলেছি, আমাদের পেজে আসছে আউটকাম বেস স্টাডি। হোয়াট ইজ আউটকাম বেস স্টাডি? আউটকাম বেস স্টাডি হলো সেটাই যেটা আপনার বাচ্চা যেটা ক্লাসরুমে শিখতেছে সেটা আমরা সাথে সাথে অ্যাপ্লাই করতেছি। ফর এক্সাম্পল, আপনার বাচ্চাকে আমরা শিখালাম যে তোমাকে খুব কাইন্ড হতে হবে, বড়দের সাথে রেসপেক্ট করতে হবে। আর যারা আমাদের বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অকুপেশনে আছে, যে ভাইটা রিক্সা চালায়, যে ভাইটা হয়তো বা তোমার মতো এত অপরচুনিটি পায় নাই আর একটা ধনী মায়ের ঘরে জন্ম নেওয়ার, ও একটা গরিব মায়ের ঘরে জন্ম নিয়েছে, তারা যখন একসাথে হবে তোমাকে ইকুয়াল চিন্তা করতে হবে। এই যে আমরা কথাটা বইয়ে তো আমরা সবাই পড়েছি, রাইট? প্রত্যেকটা বইয়ে আমরা এগুলো পড়েছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কীভাবে দিব আমরা? প্র্যাকটিক্যালি বাচ্চা কোথায় শিখবে? তো আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা ইমবেড করেছি এভরি উইকে হোক, এভরি ফোর্টনাইটে হোক, এভরি মান্থে হোক, আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের এক্সকারশনে নিয়ে যাব, রাইট? ওই এক্সকারশনে বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্স করাবো যে আমরা যে সবাই একই জায়গা থেকে আসছি, হয়তো ভাই দুনিয়াতে বিভিন্নভাবে আল্লাহ আমাদের পাঠাইছে, কিন্তু আমরা যে এক জায়গা থেকে আসছি এটা যাতে ফিল করতে পারে বাচ্চারা, ও বাচ্চারা যাতে করে সেই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট টাইপ পিপলের সাথে বসতে পারে, ও যাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে যে একটা রিক্সাওয়ালা ভাইয়ের বাচ্চার সাথে বসতে ওর কোনো সমস্যা নেই। এই জায়গাটা আমাদের এই বিগ প্রবলেমটা, কালচারাল প্রবলেম এখন, টু বি অনেস্ট উইথ ইউ, এই প্রবলেমটা আমাদের ভাঙতে হবে। একটা দেশ তৈরির জন্য আমাদের বাচ্চার কোনো বিকল্প নেই। আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, এই পুরো সোসাইটি টেক ওভার করবে এই বাচ্চারা। তো আজকে আমরা যেটা শিখাবো ওদেরকে, এটাই ওরা অ্যাপ্লাই করবে। 10 বছর পরে এই বাচ্চাগুলা নতুন কোনো কিছু রিসিভ করবে না, ওরা তখন আইডিয়া নিজে নিজে নিয়ে আসবে ফ্রম হোয়াট দে লার্ন। সো আমাদের জব হলো বাচ্চাদেরকে ইকুয়ালি শেখানো, ওর জেন্ডার ইকুয়ালিটি শেখানো, আমাদের সবাইকে সম্মান করা শেখানো, এবং যাতে ওরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারে এই জায়গাটা। তো এই জায়গা থেকে আমাদের মন্টেসরি প্রোগ্রাম আনা, এই জায়গা থেকেই আমাদের আউটকাম বেস স্টাডি আনা। আরেকটা ব্যাপার হলো বাংলাদেশে এবং সাবকন্টিনেন্টে একটা ওয়ান অফ দ্য বিগ প্রবলেমস হলো ওয়েস্টার্ন কালচারকে অনেক মিসরিপ্রেজেন্ট করা হয়, এবং নেগেটিভ ইম্প্যাক্টগুলো বা নেগেটিভ যেই পার্টসগুলো আছে ওয়েস্টার্ন কালচারের, এই জায়গাগুলো টিনেজাররা, ইয়াং জেনারেশনরা খুব হেভিলি প্রমোট করে। এবং এটার জন্য আমার মনে হয় যে আমরা প্যারেন্টসরা এবং দ্য এডুকেশন সিস্টেম ইন্টায়ারলি টু ব্লেম। এবং কেন আমি বলি, ওয়েস্টার্ন কালচারের মধ্যে এমন কোনো কিছু নেই যেটা একটা বাচ্চাকে নেগেটিভলি রেজ করার জন্য অ্যাকচুয়ালি কন্ডিউসিভ। বাট আমরা যখন এখানে, আপনি জানবেন যে আমাদের বাংলাদেশের টিকটকার্স বা ফেসবুকের মধ্যে যেই লেভেলের ভিউ বা যেই লেভেলের অ্যাক্টিভিটি হয়, ওয়ার্ল্ডে এমন লেভেলের ভিউ কম হয়। হয়তো বা আরও কিছু কান্ট্রি আছে সাবকন্টিনেন্টে, বাট এরকম অ্যাক্টিভ না কেউ। তো আমরা যে কোনো কিছু খুব অ্যাক্সেসিভলি রিসিভ করি না বুঝেই। সো এটা ওয়ান অফ দ্য এলিমেন্টস হলো ওয়েস্টার্ন কালচার। আমরা ওয়েস্টার্ন কালচারকে আমাদের নিজের মতো করে আইডিয়া করে নিয়ে নিয়েছি, যার কারণে ওয়েস্টার্ন কালচারের
আমরা শুধু রং পার্টটা চিন্তা করি। ওয়েস্টার্ন কালচারের অনেক ভালো ভালো জায়গা আছে। অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে আউটকাম বেসড স্টাডিটা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকে আমরা ভালো করে শিখি। সো আমরা ওয়েস্টার্ন কালচারকে রাইটলি প্রমোট করব ইনশাআল্লাহ এখানে, যেখান থেকে বাচ্চারা অ্যাকচুয়ালি ট্রুলি শিখবে যে বহির্বিশ্বে কীভাবে পড়ানো হয়, বহির্বিশ্বে কীভাবে এখান থেকে শিখে ভালো কিছু করতে পারবে, রাইট। আর আমি বেশি সময় নিব না আজকে। আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আমি দিতে যাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড টু অ্যাকচুয়ালি অ্যানাউন্স কাপল অফ থিংস। ফার্স্ট অফ অল, আমাদের ক্লাস স্টার্ট হবে মানডে, দ্য কামিং মানডে অন 21st of July and starting from 8:15 a.m. if I'm not wrong. So 8:15 a.m. থেকে মানডে থেকে 21st of July থেকে আমাদের ফার্স্ট সেশনের ক্লাস। তো যারা এনরোল করেছেন অলরেডি, প্লিজ মেক শিওর যে উই আর কামিং অন টাইম। আমাদের অলসো আগামীকাল হচ্ছে সানডে, আমাদের বুক কালেকশনস ডে। সো প্লিজ আপনারা মেক শিওর করবেন যে আপনারা স্কুলের প্রিমিসিসে যাবেন, যে বইগুলো কালেক্ট করবেন এবং একটু ফ্যামিলিয়ার হন ওখানের সাথে। আর আপনাদের প্যারেন্টসের মধ্যে যারা রিকোয়েস্ট করেছেন যে আমাদের ব্রেকফাস্ট ফ্যাসিলিটি দরকার, ইনশাল্লাহ আমরা অলরেডি স্টার্ট করেছি ব্রেকফাস্ট ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য। সো প্লিজ আপনার নামগুলো লিস্টে রাখবেন যদি বাচ্চাদের ব্রেকফাস্ট আমাদের কাছ থেকে নেওয়া হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনশাআল্লাহ আমি ডেট বলতে পারছি না, বাট আমরা একটা ম্যাসিভ একটা স্টেপস হাতে নিয়েছি যাতে আমাদের স্কুলের নিজস্ব বাস সার্ভিস হয় বাচ্চাদের জন্য। সো ইনশাআল্লাহ আমরা এই বছর সামটাইমস আমরা আমাদের স্কুলে নিজস্ব বাস সার্ভিস চালু করার প্ল্যান করেছি। সো অবশ্যই আপনাদের খুব বড় সহযোগিতা লাগবে, এটা একটা সিঙ্গেল এফোর্ট হতেই পারে না। অ্যান্ড ইউ গাইস আর দ্য রিজন হোয়াই উই আর হিয়ার টুডে। আপনাদের জন্য আমরা আসছি এখানে, বাচ্চাদের জন্য আমরা আসছি। সো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা হলো সবার আগে। প্লিজ আমাদের যদি কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টে এবং হোস্টিংয়ে মিস্টেক হয়ে থাকে, প্লিজ মাফ করে দিবেন আমাকে এবং আমাদের সকল টিম মেম্বারদের ভাইদেরকে। এবং আমি দোয়া করি এবং আশা করি যে আমাদের স্কুল একটা লং ওয়ে জার্নি যাবে, যেখানে বাচ্চারা অ্যাকচুয়ালি কিছু শিখবে এবং ভালো কিছু হয়ে এই দেশের জন্য এবং সারা জাতির জন্য কিছু করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।